আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে অভিশপ্ত গ্রামের কালো জাদু গল্পের প্রথম পর্ব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই বলে রাখা ভালো, অভিশপ্ত গ্রামের এই কালো জাদু গল্পটি কয়েকটি পর্ব আকারে উপস্থাপন করা হবে। আশা করি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এবং গল্পটি উপভোগ করবেন। বাংলার পূর্বাঞ্চলের এক কোণায় ছিল এক গ্রাম, নাম সোনামুড়ি। দিনে এই গ্রামটা ছিল শান্ত, মাটির রাস্তা, লাল ইটের ঘর, নারকেল গাছ, পশু পাখি সবই স্বাভাবিক। কিন্তু রাত নামলেই গ্রামের বাতাসে অদ্ভুত এক ভারী গন্ধ ছড়িয়ে যেত। কেউ জানতো না সেটা কোন গন্ধ, কেউ এটাকে বলতো ছায়ার গন্ধ। গ্রামের দক্ষিণ দিকের শেষ মাথায় ছিল এক বিশাল বাড়ঝাড়, যার চারপাশ দিয়ে কেউ সূর্য ডোবার পর যেতে চাইতেন। লোকজন বলতো ওখানে একসময় কালা জাদুর সাধনা হতো। ওখানে আজও কেউ আছে। বাড়ঝাড়ের নিচে একটা দরজা আছে, যেটা খোলা মানেই বিপদ। লোকেরা এসব বললেও কেউ দেখেনি কখনো কি আছে আসলে সেখানে। তবে ভয়ের উৎস যতই গুজব হোক, সোনামুড়ির মানুষ ভয়টাকে বিশ্বাস করত। সেদিন রাতে রিফাত তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। সময় রাত 12টা সুই সুই। আকাশে চাঁদ ফ্যাকাশে, চারপাশে কুয়াশার মতো সাদা ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। রিফাত সাইকেল চালাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। সাইকেল ধীরে ধীরে বাঁশঝাড়ের কাছে এলো। বাঁশগুলো নিস্তব্ধ দাঁড়িয়ে আছে। হঠাৎ বুঝি একটু দূরের বাঁশটি কেঁপে উঠল, একবার নয় বারবার। রিফাত থেমে বলল, বাতাস তো নেই, তাহলে বাঁশ নড়ছে কিভাবে? ঠিক তখনই পাতার ভেতর থেকে ভেসে এলো গলা জড়ানো এক কণ্ঠস্বর, থাম রে। রিফাতের শরীরে শীত ওঠে। সে সাইকেল থামিয়ে রাখলো। বাঁশঝাড়ের নিচের মাটিতে হঠাৎ একটা ফসফস শব্দ, জুতা ঘষার মতো। তারপর দেখা গেল মাটির উপরে একটা ছায়া, যার কোনো মানুষ নেই। ছায়াটা ধীরে ধীরে লম্বা হচ্ছিল। রিফাত পিছনে তাকালো, পিছনে কেউ নেই, তবু ছায়াটা আছে। কে ওখানে, কে? তার গলা শুকিয়ে গেল। ছায়াটা হঠাৎ দাঁড়িয়ে গেল এক জায়গায়। ধীরে ধীরে সেটা মানুষের আকৃতি নিল, মুখহীন কিন্তু দূরের চোখ লাল। অবয়বটি বলল, রুদ্রনাথ তোকে ডাকে। শব্দের সাথে সাথে চারপাশ অন্ধকার হয়ে গেল, আলো কমে যেতে লাগলো। রিফাতের কান বাজতে লাগলো, যেন কেউ শক্তিশালী মন্ত্র পড়ছে। রিফাত দৌড়াতে চাইল, কিন্তু তার পা কাজ করছিল না। তার মনে হলো অদৃশ্য কেউ তার পায়ের গোড়ালি চেপে ধরেছে। তার নিঃশ্বাস কেঁপে কেঁপে উঠছিল। হঠাৎ বাঁশঝাড়ের গভীর থেকে আসলো মহিলা আর শিশুর কান্না মেশানো গলা, একসাথে অনেকগুলো, যেন কোনো কবর থেকে উঠে এসেছে। ফিরে যা, না হলে তুইও থাকবি আমাদের সাথে। রিফাতের শরীর ভারী হয়ে আসছিল। তার চোখ ঝাপসা, মনে হচ্ছিল সে মাটির নিচে ডুবে যাচ্ছে। তখন রাস্তার ওপার ঠক 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 কাঠির ঠোকার শব্দ। আলোর মতো প্রবেশ করলেন গ্রামের বুড়ো ফকির আলাউদ্দিন। হাতে জাজিম, গলায় তাবিজ, কাঁধে ঝোলা, তার মুখে গম্ভীর রাগ। ফকির গর্জে উঠলেন, দূর হ। তারপর তিনি উচ্চ স্বরে দোয়া পড়তে লাগলেন, ইয়া হাফিজ, ইয়া মালিক, ইয়া সাবু। হঠাৎ বাতাসে একটা বিস্ফোরণের মতো ঝাপটা লাগলো। ছায়াটা চিৎকার করে উঠল, রুদ্রনাথ। তারপর ধোয়ার মতো মিশিয়ে গেল। রিফাত জ্ঞান হারিয়ে পড়ে গেল। ফকির তাকে ধরে দাঁড় করালেন। তিনি রিফাতের কানে বললেন, আজকে তোকে এমন এক জিনিস ডাকছে যেটা ঘুমিয়ে থাকা উচিত ছিল। রিফাত বলল, দাদু এটা কি ছিল? ফকির তাকালেন বাঁশঝাড়ের দিকে। এখানে এক পুরনো কালো জাদুর কবর আছে। বহু বছর আগে রুদ্রনাথ নামে এক নিষিদ্ধ সাধক এখানে মানুষ উৎসর্গ করত। তার শক্তি বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু আজ দেখে মনে হচ্ছে কেউ তার দরজা খুলে দিয়েছে। রিফাত হতবাক, দরজা মানে? ফকির বললেন, কালা জাদুর শক্তি এক ধরনের দরজার মতো। ওটা খুলে ফেললে আলো ঢোকে না, কিন্তু অন্ধকার। আর সেই অন্ধকার তোকে চিনে ফেলেছে রিফাত। ফকির রিফাতকে বসিয়ে গল্প বলা শুরু করলেন। রুদ্রনাথ ছিল অতি শক্তিশালী কালা জাদুকর। বলা হয় তার আচার অনুষ্ঠানে মানুষের ছায়া, মানুষের কণ্ঠস্বর আর মানুষের আত্মা দিয়ে জাদু করত। যখন সে জীবিত ছিল, রাতের পর রাত সোনামুড়িতে কেউ ঘর থেকে বের হতে চাইতো না, কারণ কে কোন দিন নিখোঁজ হয়ে যাবে তার হিসেব ছিল না। গ্রামের লোক আর কিছু ধার্মিক পীর তাকে থামায়। অনেক লড়াইয়ের পর রুদ্রনাথ মারা যায়,
কিন্তু মারা গেলেও তার জাদু না খেয়ে মরেনি। ফকির বললেন তার শরীর কবর দেওয়া হয় এই বাঁশঝাড়ের নিচে, কবরের উপরে তৈরি হয় এই বাঁশঝাড়, এবং তারপর এখানে একটা দরজা বেঁধে দেওয়া হয় যাতে রুদ্রনাথের ছায়া আর বেরোতে না পারে। রিফাত তাজ্জব, তাহলে আজ কেন বের হলো? ফকির চোখ নিচু করলো। কেউ ইচ্ছা করে সেই দরজায় হাত দিয়েছে রে বাপ, এটা গ্রামের কেউ। তারপর তিনি বললেন এখন থেকে সাবধানে থাকবি, কারণ তুই ওদের নজরে চলে গেছিস। রিফাত বাড়ি ফিরল। মা জিজ্ঞেস করলো কেন দেরি করলি? কিছুই বলতে পারলো না। রাতে সে বিছানায় শুলো, আলো নিভিয়ে দিল, নিস্তব্ধ ঘর। কিন্তু কয়েক সেকেন্ড পর উপরে পাটাতলের উপর ধুপ 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 পায়ের শব্দ, একজন নয় অনেকজনের। তারপর ঘরের ভেতরই ফিসফিসানি, রিফাত তোকে খুঁজতেছে রুদ্রনাথ। তার বুকের উপর বরফের মতো ঠান্ডা কিছু একটা বসে থাকলো। সে নড়তে পারছিল না, চিৎকার করতে পারছিল না। জানালার বাইরে নীল আলো, বাঁশঝাড়ের শব্দ শোনা যায়, কারো মন্ত্রপাঠ। আসো আসো, ছায়ার পথে আসো। রিফাত চোখ খুলে রাখতে চেষ্টা করছিল, কিন্তু তার কপালে ঠান্ডা ঘাম। এবং ঠিক তখনই ঘরের এক কোণে দেখা গেল ছোট্ট একটা ছায়া দাঁড়িয়ে আছে, শিশুর মতো। ছায়াটার চোখ লাল, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রিফাত ভয়ে জমে গেল। ঠিক তখনই ফকির আলাউদ্দিনে দূরের কোথাও দোয়া পড়া শুরু করলেন। সেই আওয়াজ ঘরে ঢুকতেই ছোট ছায়াটা চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। তারপর রিফাত নিঃশ্বাস নিতে পারল। রাতের সেই আতঙ্কের পর রিফাত ঘুমাতে পারেনি। ভোর হলে সে উঠে দেখে তার জানালার নিচে মাটির উপর শুকনো রক্তের দাগ। রিফাত ভয় পেয়ে বাইরে এসে দেখে দাগগুলো সরু সুতোর মতো হেঁচড়ানো, যেন কেউ তার জানালার সামনে দাঁড়িয়েছিল আর টেনে টেনে মাটি ঘষেছে। মা জিজ্ঞেস করলো রাতে বাইরে কেউ এলো নাকি? রিফাত ভয়ে মুখ নিচু করে বলল না মা। সে কিছু বলে না, কিন্তু ভেতরে তার বুক কাঁপছে। তার মনে হচ্ছিল যে ছায়াটা রাতে এসেছিল সেটা শুধু শুরু। সেদিন দুপুরে রিফাত গ্রাম দিয়ে হাঁটছিল, দেখলো মানুষজন বাঁশঝাড়ের দিকে তাকিয়ে অস্থির। বাঁশঝাড়ের সামনে 3টে গরু দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চোখ স্থির, জিভ শুকনো, এবং তারা এগোচ্ছে না, বরং পিছনে টানছে, যেন ভয় পেয়েছে। এক বৃদ্ধ বললেন আজ সকাল থেকে বাঁশঝাড়ের ভিতর থেকে কান্নার শব্দ আসতেছিল। আরেকজন বলল বুঝতেছি না ভাই, কয়েক বছর পর আবার শুরু হচ্ছে নাকি? গ্রামের মানুষ ভয়ে ভয়ের মুখ। তারা জানে বাঁশঝাড় অস্থির মানেই অশুভ কিছু জেগে উঠেছে। রিফাত বুঝলো গত রাতের ঘটনাটা শুধু তার জন্য নয়, পুরো গ্রাম জড়িত। ফকির আলাউদ্দিন গ্রামের মসজিদের বারান্দায় বসেছিলেন, হাতে একটা পুরনো ডায়েরি। রিফাত কাছে আসতেই তিনি দেখলেন রিফাতের গলায় হালকা কালো দাগ, যেন কেউ আঙ্গুল চেপে ধরেছিল। ফকির গভীরভাবে তাকিয়ে বললেন ওরা তোকে টেনে নিতে চায়, বুঝলি রে? কালা জাদুর ছায়ার প্রথম চিহ্ন ঘুমের সময় নিঃশ্বাসে বাধা, শরীরে ঠান্ডা দাগ, আর জানালার কাছে অদৃশ্য উপস্থিতি। রিফাত অবাক, দাদু আমার জানালার কাছে সত্যিই দাগ পেয়েছে। ফকির ডায়েরি খুলে দেখালেন সেখানে আঁকা ছিল একটা লম্বা কালা ছায়া, যার চোখ দুটো লাল আগুন। তিনি বললেন এটাই দরজার প্রহরী। রুদ্রনাথ যে দরজা দিয়ে কালা জাদুর শক্তি আনতো তার পাহারা দিত এই ছায়া। যদি কোনো মানুষ ভুল করে ওই স্থানে পৌঁছায় ওরা তাকে টার্গেট করে। রিফাত ভয় পেয়ে জিজ্ঞেস করলো আমি কি বাঁচবো দাদু? ফকির বলল বাঁচবি, কিন্তু রাত নামার আগে ঘরে ঢুকবি, আর ঘুমাতে গেলে মাথার কাছে সূরা ফাতিহা পড়বি। সন্ধ্যা তখন পুরো গ্রাম ছড়িয়ে গেছে, আকাশে ফ্যাকাশে আলো। হঠাৎই অদ্ভুত একটা নীরবতা নামলো গ্রামে। রিফাত বাড়ির উঠানে দাঁড়িয়েছিল, হাওয়ার কোনো শব্দ নেই, মুরগি ডাকছে না, গরু হঠাৎ থেমে গেছে, মধ্যরাতের মতো নীরব। ঠিক তখনই বাঁশঝাড়ের ভেতর থেকে গম্ভীর লম্বা অচেনা মন্ত্রের আওয়াজ শোনা গেল। আওয়াজটা গম্ভীর ভারী, শব্দটা এমন যেন কেউ মাটির নিচে বসে দীর্ঘ সাধনা করছে। রিফাতের মনে হলো এই মন্ত্র সে আগেও শুনেছে। রাতে ছায়াটা এসেছিল যখন তখন এমন আওয়াজ এসেছিল। এই মন্ত্রের শেষ দিকে একটা শব্দ বারবার আসো আসো আসো। রিফাত চোখ বন্ধ করতেই তার কানে ফিসফিস তুই আজ আমার কাছে আসবি। সে ভয় পেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করল। রাত প্রায় 11টা, ঘর নিঃশব্দ, হালকা বাতাসও নেই। রিফাত খাটে শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। তখন জানালার টক টক শব্দ, নরম ধীরে কিন্তু ভীষণ অস্বাভাবিক। শব্দ আবার হলো, এবার জোরে। রিফাত ধীরে জানালার দিকে তাকালো। বাইরে অন্ধকার,
কিন্তু অন্ধকারের ভিতরে দুইটা জলজলে লাল চোখ দেখলো। একটা শিশুর ছায়া, কিন্তু মাথাটা লম্বা, হাত দুটো পাতলা, আর চোখ সেগুলো লাল আগুন। আওয়াজ এলো, আমরা তোকে নিতে আসছি। হঠাৎ তার খাটের নিচ থেকে শব্দ, ঘস ঘস, হিস হিস, যেন কেউ খাটের নিচে হামাগুড়ি দিচ্ছে। রিফাত চিৎকার করতে গেল, কিন্তু তার গলা থেকে শব্দ বের হলো না। ছায়াটা জানালার গ্রিল ধরে বলল, রুদ্রনাথ অপেক্ষায় আছে। ঠিক তখন ঘরের মেঝেতে কালো ধোঁয়া উঠতে লাগলো। ধোঁয়া ধীরে ধীরে মানুষের আকার নিতে লাগলো। রিফাতের চোখের সামনে একটা লম্বা মুখহীন অন্ধকার অবয়ব দাঁড়ালো। তার চোখ দুটো জলজল করছে। অবয়বটি হাত বাড়ালো ধীরে ধীরে তার দিকে। হাত যত এগোচ্ছিল ঘরের ঠান্ডা তত বাড়ছিল। রিফাত শ্বাস নিতে পারছিল না, তার হাত পা ঝিম ধরে গেছে। তারপর অবয়বটি বলল, আজ নয়, কিন্তু শিগগিরই তুই আমার হবে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ফকির আলাউদ্দিনের দোয়া শোনা গেল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। দোয়া আসতেই কালো অবয়বটি চিৎকার করলো, না! ধোঁয়া মিলিয়ে গেল, জানালার ছায়াটাও অদৃশ্য। রিফাত কাঁপতে কাঁপতে উঠে বসলো। তার গলায় আবার সেই দাগ, এবার একটু গাঢ়। ফকির পরদিন ভোরেই রিফাতের বাড়িতে আসলেন। রিফাত সব বলল। ফকির ধীরে বললেন, রুদ্রনাথ শুধু ছায়া নয়, তার বড় শক্তি এখনো বেরোয়নি। এটা ছিল প্রথম আক্রমণ। রিফাত জিজ্ঞেস করলো, দাদু, সে আমাকে কেন ডাকে? ফকির চুপ করে রইলেন, তার মুখ ভারী। তিনি ধীরে বলে উঠলেন, কারণ তুই এই গ্রামের এক পুরনো ঘটনার সাথে জড়িয়ে আছিস। তুই জানিস না, কিন্তু রুদ্রনাথ তোকে চেনে। রিফাত হতবাক, আমি কিভাবে? ফকির উত্তর দিলেন, সময় এলে বলবো, এখন শুধু বলি, তোকে নিয়ে তাদের একটা পরিকল্পনা আছে। তিনি চলে যেতে যেতে বললেন, আজ রাতটা জেগে থাকা লাগবে। রিফাত ভয়ে স্থির হয়ে গেল। এই ছিল আজকে আমাদের অভিশপ্ত গ্রামের কালো জাদু গল্পের প্রথম পর্ব। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আজকের মতো বাই বাই, টাটা।